আন্দোলনের চেহারা দেখে, যেমন ধরে আমি বলি আপনাকে, যমুনার সামনে কোনো বিক্ষোভ করা যাবে না, এটা ডিএমপি স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল। একটা বিক্ষোভ মিছিল করেছে এবং অবস্থান নিয়েছে, সরকারের পক্ষ থেকে এটা প্রতিরোধ করার চেষ্টা করা হয়নি। সেখানে সরকারের দুটো সংস্থা তাদের এখানে খাবার পানি সরবরাহ করেছে, তাদের মাথা ঠান্ডা রাখার জন্য শীতল জল, মানে যেটাকে হ্যাঁ ফগ তারা ছড়িয়েছে। অথচ আমরা দেখেছি এখানেও কিন্তু আন্দোলন, আমরা এর আগেও দেখেছি যে যখন নাকি শিক্ষিকেরা আন্দোলন করছিল, শিক্ষকরা, প্রাথমিক শিক্ষকরা, তাদের কিন্তু জল কামান দেওয়া হয়েছিল, শাহবাগে দেওয়া হয়েছিল, শাহবাগে তো জল কামান দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কাজে এই আন্দোলন সরকারি কোনো সংস্থার কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়নি। এটা এই প্রথমবার আমি দেখলাম একটা আন্দোলন, এটা নাকি এত বড় একটা ঘটনা নিয়ে তারা প্রধান উপদেষ্টা বাসভবন পর্যন্ত যাচ্ছে, কিন্তু সেখানে সেটা হচ্ছে না। এক নম্বর। দ্বিতীয় কথাটা হলো, এক পর্যায়ে দেখলাম আন্দোলনের নেতা যিনি ছিলেন মোটামুটি ওখানে যারা কথা বলছিলেন, তিনি হাসান আব্দুল্লাহ 1 ঘন্টা একটা আলটিমেটাম দিলেন। আমার এই প্রায় 36 বছরের সাংবাদিকতার জীবনে আমি কখনো 1 ঘন্টা করে আলটিমেটাম দেখি নাই। তো 1 ঘন্টা আলটিমেটামের অর্থটা কি? যে উনি জানতেন যে 1 ঘন্টার মধ্যে একটা সিদ্ধান্ত আসছে, এবং সেটা 1.5-2 ঘন্টার মধ্যে সিদ্ধান্তটা চলে আসলো। আমার কাছে যেটা মনে হয়েছে, দেখেন এই কাজটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কাজটা ছাত্রলীগকে তো নিষিদ্ধ করছে, অনেক আগেই করছে না? আওয়ামী লীগকে তখন নিষিদ্ধ করতে পারতো। তখন সরকার সারা দুনিয়ার কাছে নিজের ভালো মানুষই প্রমাণ করার জন্য ডক্টর ইউনূস নিজে অনেকবার ইন্টারভিউতে বলেছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তার সরকারের নাই। উনি বারবার বলেছেন, একাধিকবার বলেছেন। বলে এখন উনি টের পাচ্ছেন যে ওটা বলা না, ঠিক হয় নাই। এখন উনি কীভাবে ওই তেতো ওষুধটা আবার গিলবেন? যে কারণে উনি ওনাদেরকে রিকোয়েস্ট করছেন, বাবারা তোমরা একটা ছোটটা করো, আমি একটা অজুহাত পাই। হিসাবটা ভাই সিম্পল একদম। ডক্টর ইউনূস আন্দোলনটা মূলত আমি মনে করি, আমি ব্যক্তি হিসেবে বলছি না, একদম উনি সরকার প্রধান হিসেবে আমি ওনার কথা বলছি। বাট এই সরকারই চেয়েছে, যে আমার মনে হয়েছে আর কি, আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলছি। আমার কাছে মনে হয়েছে সরকারই চেয়েছে, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, এবং চেয়েছে বলেই তোমরা আন্দোলন করো। আমি লোককে বলতে পারবো যে ওরা আন্দোলন করেছে, কাজে আমার কাছে জনদাবির মুখে আমি এটা করেছি। তার মানে ডক্টর ইউনূস এতদিন চাননি, এখন চেয়েছেন। ডক্টর ইউনূস এতদিন যে চাননি প্রকাশ, শুনেন, ওনার মনে কিছুটা উনি জানেন, আর পৃথিবীর কেউ জানে না। আমার মনে কি আছে আপনিও জানেন না, কিন্তু যার যার মন তার কাছে। কিন্তু উনি যে যতটুকু প্রকাশ করেছেন, সেই প্রকাশ দেখে আমার যা মনে হয়েছে আমি সেটা বললাম। জি, এতদিন আমার মনে হয়নি। উনি একদিন প্রকাশ্যে বলেছেন, আমি কমপক্ষে 3টা আন্তর্জাতিক মিডিয়াতে ওনাকে বলতে শুনেছি যে ওনার এই সরকারের কোনো দলকেই নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। উনি যেটা বলেছেন, এখন যদি ওই মিডিয়া তাকে জিজ্ঞাসা করে আপনি যে বলেছিলেন আপনি করলেন কেন, উনি কি বলবেন? তিনি কি দলকে নিষিদ্ধ করেছেন? না, এখন তো ওই পথে যাচ্ছেন। দল নিষিদ্ধ করার প্রথম ধাপ কীভাবে, আমি এটাও বলি আপনাকে, যেহেতু আলোচনা উঠছে আমি বলি আপনাকে, আরও ডিটেলে বলি। দেখেন, ওই দিন জরুরি সভায় 3টা সিদ্ধান্ত কিন্তু হয়েছে। একটা হলো আওয়ামী লীগের কার্যক্রম বিচার শেষ না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। 2 নম্বর হলো জুলাই আপনার ঘোষণাপত্র, হ্যাঁ ঘোষণাপত্র, এটা হবে। আর 3 নম্বরটা কি? 3 নম্বর হলো ট্রাইব্যুনালকে কোনো পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ করার ক্ষমতা দেওয়া হবে। এই আইনটা কিন্তু আগে ছিল না, এই আইনটা আগে ছিল না, হয়েছে, এর আগে ছিল। আবার ভাইয়া এই আমি বলছি যে যখন তারা এই আইনটা এই উপদেষ্টা মণ্ডলীর সভা কমিটিতে সিদ্ধান্ত নিল, তার আগ মুহূর্তের মধ্যে ছিল না। আমি সেটাই বলছি, নতুন করে এটা আনা হলো, আনা তো হলো, পুনর্বহাল করা হলো, কি বলা যায় না ভাইরে? আমার কথা হলো ওই সময় আনা হলো কিনা সেটা বলেন। পুনর্বহাল আনা একই জিনিস হলো। এই কাপটা এখানে একসময় ছিল, ঘন্টাখানেক ছিল না, এখন আনলো, আমি কি বলবো? আনা হলো। পুনর্বহাল মানে বলা যায়, দুইটাই বলা যায়। পুনর্বহাল আনার পার্থক্যটা কি? জি, আনা হলো, এটা আনা হলো কেন? এটা আনা হলো কেন? এটা আনা হলো এই কারণে যে এই আইনটার এখন প্রয়োগ হবে। জি, বুঝতে পেরেছি। প্রয়োগটা কি প্রয়োগ হবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য প্রয়োগ হবে। আস্তে আস্তে সেদিকে আমি আপনাকে যদি আপনাকে আর 2 মিনিট সময় দেন, আমি আরেকটা ঘটনা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসটা। আমি বলে দিই একবারে। দেখেন, শাহবাগে একটা আন্দোলন হয়েছিল না আগে, গণজাগরণ মঞ্চ। জি, ওইটা আন্দোলন হয়েছিল কেন? মূল কারণটা কি? এটা উদ্দেশ্য নিয়ে কাদের মোল্লার যখন উদ্দেশ্যটা বলি, উদ্দেশ্যটা শুনে নাকি আপনি? কাদের মোল্লাকে যখন নাকি যাবজ্জীবন কারাদণ্ড দিল, তখন এখানে আন্দোলন হলো। তারা কাদের মোল্লা ফাঁসি চায়। তো ফাঁসি কার কাছে চায়? আদালত তাকে যাবজ্জীবন দিয়েছে, কিন্তু ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন দিয়েছে। তো তাহলে অপরাধটা কার? করে থাকলে ট্রাইব্যুনালে বিচারক করছে, অথবা প্রসিকিউশন প্রমাণ করতে পারে নাই, এটা ফাঁসি হওয়া উচিত। এটা প্রসিকিউশন প্রমাণ করতে পারে নাই, অথবা বিচারক সিদ্ধান্ত নিতে পারে নাই, তাহলে ওই আন্দোলনটা হওয়া উচিত ছিল কার বিরুদ্ধে? বিচারকের বিরুদ্ধে অথবা প্রসিকিউশনের বিরুদ্ধে। ওই পুরো আন্দোলনের কোনো দিন
আপনি কি ওই বিচারকের নাম শুনছেন একবার? ওই বিচারকের বিরুদ্ধে কোনো স্লোগান হয়েছে? না, হয় নাই। হয়নি। কিন্তু আন্দোলনের ফলে কি হয়েছে? সরকার একটা আইন চেঞ্জ করছে। কি আইন চেঞ্জ করছে? যে এই রায়ের বিরুদ্ধে আগে সরকার আপিল করতে পারতো না, এখন পারবে। সরকার আপিল করতে পারবে। যেই মুহূর্তে ওই আইনটা হলো সরকার আপিল করতে পারবে, সেই মুহূর্তে কাদের মোল্লা ফ্যামিলি সহ পুরো দেশের লোক জেনে গেল এখন কাদের মোল্লারা ফাঁসি ঝুলাই দিবে, এবং তাই হয়েছে শেষ পর্যন্ত। কাজেই এই আন্দোলনগুলি যে কারণে হয় এবং কি কারণে হচ্ছে, আগে আমরা হাসিনার আমলে যা দেখেছি যেভাবে নিয়ন্ত্রণ, এখনো তাই হচ্ছে।